জামাত ইসলামের কঠিন চাপে পড়ে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এখন বিপদে পড়েছে। এক প্রকার পালানোর চেষ্টা করছে, ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। সুন্দরী কোটায় যিনি চাকরি পেয়েছিলেন, উপদেষ্টা হয়েছিলেন, তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। আর তার এই বিস্ফোরক মন্তব্যের পরেই দেশ জুড়ে রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ হয়েছে। রাজনীতিতে নানা জল্পনা কল্পনা হিসাব নিকাশ শুরু হয়েছে। সৈয়দ রেজওয়ানা হাসান উপদেষ্টা ভদ্রমহিলা সবকিছু ফাঁস করে দিল। চিচিং ফাক। সাম্প্রতিক সময়ে দুইটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে। একটা দেখলাম যে হাসনাত আবদুল্লাহ তার বাচ্চা 5 বছরের ছেলে সন্তান তাকে শিখাচ্ছে মির্জা আব্বাস চাঁদাবাজ, বারবার বলাচ্ছে। পরে অবশ্য ক্ষমা চেয়েছে। স্বাগতম প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ। জামাত ইসলামের কঠিন চাপে পড়ে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এখন বিপদে পড়েছে। এক প্রকার পালানোর চেষ্টা করছে, ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। জামাতের হুঙ্কারে রেজওয়ানা হাসান ভয় পেয়েছেন। আপনারা জানেন যে জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স করে রেজওয়ানা হাসানের কার্যত গ্রেপ্তার দাবি করেছে। এখন আবার গ্রেপ্তারের দাবিতে রাজপথে মিছিল করছে। রেজওয়ানার কপালে বিপদ আছে, শুধু রেজওয়ানার কপালে না, এই জালিয়াতির এত রক্ত, এত শাহাদাতের শহীদদের সাথে, জুলাই আন্দোলনের সাথে বেইমানি করার, জুলাই বিপ্লবের সাথে বেইমানি করার ফল যে কতটা কঠিন প্রত্যেক উপদেষ্টা পাবেন, তাদের কপালে বিপদ আছে। দর্শক, চারদিকে আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টারা ফেসে যাচ্ছেন। হ্যাঁ, মজার বিষয়, শুধু বিএনপি পন্থী উপদেষ্টারা তারা নিরাপদে আছেন, অন্য সব উপদেষ্টারা ফেসে যাচ্ছেন। কোন কোন উপদেষ্টাদেরকে ভাসাচ্ছে কালের কণ্ঠ, ডিপ স্টেট, ভারত, মিডিয়া ইত্যাদি ইত্যাদি। আর বিএনপি সরকার তো আছে, বিএনপি পন্থী বা যারা বিএনপির সাথে আপোষ করতে পেরেছে তারা তো বহাল তবিয়তে তো থাকবেনই, বরং তারা অনেকে মন্ত্রী হচ্ছেন, যেমন খলিলুর রহমান মন্ত্রী হয়েছেন, আরো অনেকে অনেক কিছু পাবেন, অনেকে লাইনে আছেন। দেখেন, একটা বিষয় স্পষ্ট, এই ডিভিশন, কেউ বিপদে পড়ছে, কেউ পড়ছে না, কেউ মন্ত্রী হচ্ছে, কেউ দালালি করছে, কেউ মন্ত্রী বা ভিসি হওয়ার লাইনে আছেন। এটা থেকে একটা বিষয় স্পষ্ট যে ডক্টর ইউনূস সরকার উপদেষ্টারা বেইমানি করেছেন, একটা বিরাট অংশ বেইমানি করেছেন। এমনকি উপদেষ্টাদের মধ্যে যারা সৎ তারাও কার্যকর রোল প্লে করতে ব্যর্থ হয়েছেন। যেমন বাণিজ্য উপদেষ্টা যিনি ছিলেন তিনি অত্যন্ত ভালো মানুষ, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ভালো মানুষ ছিলেন, সৎ নিরপেক্ষ মানুষ ছিলেন সত্যিকার অর্থে। এছাড়া ফাজুল কবির খান অত্যন্ত ভালো মানুষ ছিলেন, কিন্তু তারাও ব্যর্থ হয়েছেন, কারণ তাদের আশেপাশে থেকেই রেজওয়ানা হাসান, খলিলুর রহমান, আসিফ নজরুলরা তারা জালিয়াতি করেছে, ভোট কারচুপি করেছে, জামাতকে ক্ষমতা আসে ঠেকিয়ে দিয়েছে। অতএব তারা কেন এটার বিরুদ্ধে কিছু করতে পারলো না? তারা প্রতিবাদ করতো, না পারলে তারা পদত্যাগ করতো, তারা রাজনৈতিক দলগুলোকে জানাতো যে এরকম এরকম মহা ষড়যন্ত্র চলছে। অতএব কেউ দায় এড়াতে পারে না, এই প্রত্যেক উপদেষ্টাকে দায় নিতে হবে। শুধু দায় এড়াতে পারে ছাত্র উপদেষ্টা যারা আগে ভাগে পদত্যাগ করেছে, মাহফুজও দায় এড়াতে পারে না। তো দর্শক, এখানে অনেক কিছু বলছে, আসিফ মাহমুদ বলছেন, আর মাহফুজ আলম তো কিছু বলছেন না। এই উপদেষ্টা পরিষদ ইউনূসের নেতৃত্বে, এমনকি প্রফেসর ইউনূস নিজেও জাতির সাথে বেইমানি করেছেন। ভালো কাজের আড়ালে মিঠে মিঠে কথা বলে ইউনূস বেইমানি করেছেন। একটা সুষ্ঠু নির্বাচন কার্যত উপহার দেন নাই, ভয়ানক কারচুপি এবং রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর একটা নির্বাচন উপহার দিয়েছেন। সুন্দরী কোটায় যিনি চাকরি পেয়েছিলেন, উপদেষ্টা হয়েছিলেন, তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। আর তার এই বিস্ফোরক মন্তব্যের পরেই দেশ জুড়ে রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ হয়েছে। রাজনীতিতে নানা জল্পনা কল্পনা হিসাব নিকাশ শুরু হয়েছে। তিনি আসলে এটি কি বললেন? এটি কি তিনি খুব পরিকল্পিতভাবে বললেন, নাকি এটি তার স্লিপিং অফ টাং, নাকি অন্য কিছু? তিনি কি কাউকে ফাঁসাতে গেলেন, অথবা কাউকে বেশি অ্যাডভান্টেজ দিতে গেলেন? এই নানান সমীকরণ এখন রাজনীতিতে শুরু হয়েছে। আপনারা জানেন, নির্বাচনের দিন রাত 12টার পর থেকে জামাত ইসলাম এবং এনসিপি সহ 11 দলীয় জোট তারা বারবার এই কথাটা বলার চেষ্টা করে আসছে যে এই নির্বাচনে বিশাল রকমের একটা সূক্ষ্ম কারচুপি হয়েছে।
এবং এটা এমন ইঞ্জিনিয়ারিং হয়েছে যে শেখ হাসিনার ইঞ্জিনিয়ারিং ধরতে কিন্তু প্রায় বছর 2-3 সময় লেগে গিয়েছিল। কিন্তু বিএনপি তো আসলে সব জায়গায় কাঁচা। তারা এমন নাটক সাজায়, আমরা এর আগেও দেখেছি তারা যে নাটকগুলো সাজিয়েছে, সে নাটকগুলো 1-2-3 ঘন্টার ভিতরেই সেটি মাঠে মারা গেছে, ফাঁস হয়ে গেছে। এবারও তাই। আমরা যারা এদেশের সচেতন নাগরিক, যারা নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি সারা রাত টিভি সেটের সামনে বসেছিলাম, বিশেষ করে ভোট গ্রহণ শেষ হবার পরে গণনা যখন শুরু হলো তখন থেকে রাত 8টা পর্যন্ত আমরা একরকম চিত্র, সর্বশেষ যেটি দেখলাম বিভিন্ন মাধ্যমে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে, এমনকি বিবিসির ওইখানেও জামাত ইসলাম 84, বিএনপি 77, হঠাৎ করে সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেল। এরপরে 3-4 ঘন্টা পরে এমন ভাবে আসা শুরু হলো, আস্তে আস্তে শেষ পর্যন্ত বিএনপি 209, জামাত ইসলাম 68 এইখানে গিয়ে ঠেকলো। তো এদেশের সাধারণ নাগরিক যারা, এরা তো এখন আর বোকা নেই, এরা প্রত্যেকেই এখন, প্রত্যেকের হাতে এখন মিডিয়া। এই মিডিয়া থাকার কারণে প্রত্যেকেই আগে ভাগে সবকিছু জেনে গিয়েছিল। এরপরে জামাত আমিরকে প্রশ্ন করলো খালিদ মহিউদ্দিন যে আপনারা এই যে কারচুপির অভিযোগ আনলেন এটি কিভাবে? জামাত আমির দেখুন কি জবাব দিয়েছিলেন, তার সেই জবাব আজ কিভাবে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়ে গেছে, দেখুন আগে তার কথা শুনুন। যদি কেউ ইঞ্জিনিয়ারিংটা করে থাকে, এরা কারা আসলে? এরা কি ডক্টর ইউনূস সাহেব? এরা কি ভিতরে থাকা আপনাদের লোক, বিএনপির লোক, সেনাবাহিনী? তারা কারা আসলে? মানে ইফ দেয়ার ইজ এন ইঞ্জিনিয়ারিং। এখানে ওরকম স্পেসিফিক্যালি বলতে হলে তো আমার সামনে সাবস্টেন্সিয়াল ডকুমেন্টস লাগবে। হুম হুম কিছু জিনিস আছে বলা যায় করা যায় না, হুম হুম কিছু জিনিস আছে করা যায় বলা যায় না, হুম। কিছু জিনিস আছে বুঝি কিন্তু বলতে পারি না। ওকে। এটা সমাজের কথা আমি বলতেছি, হুম। আমার বিষয়টা ভিন্ন। হুম। তো এই বিষয়টা পরিষ্কার হতে আস্তে আস্তে তো শুরু হয়ে গেছে না। হুম এই দুইটা রিপোর্টই যদি আপনি সামনে রাখেন, হুম হুম সেখানে আপনি কিছু আলামত পেয়ে যাবেন। হুম এবং আমার ধারণা যে কিছুই গোপন থাকবে না। দেখেন, এই 2008 সালে যে ইঞ্জিনিয়ারিং হলো, হুম। সেই ইঞ্জিনিয়ারিং এর পরে এরশাদ সাহেব হাটে হাড়ি ভেঙে দিলেন একবার সংসদের ভিতরে। হুম। উনি বলেন যে মাননীয় সংসদ সদস্য কিন্তু ভুলে যাবেন না আমরা কিভাবে এই সংসদে এসেছি, হুম কার হাত ধরে এসেছি, সবকিছু জনগণের ভোট নয়, এটা উনি বলে দিলেন একদম হুম। খোলামেলা। হুম। আমাদের ধারণা হুম। যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, একদিন কি একজন বলে ফেলবে, ওটা আপনারা জেনে ফেলবেন। এই যে জামাত আমিরের সেদিনের সেই বক্তব্য, তিনি বলেছিলেন যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, আর ধর্মের কল বাতাসে নড়ে। এটা এমনই একটা বিষয়ে কেউ যদি চুরি করে বা কেউ যদি কোনো অপরাধ করে, পাপ করে, এই পাপ যে কোনো ভাবে তার অবচেতন মনে, তার অ্যাবসার্ড মাইন্ডে যে কোনো সময় তার মুখ দিয়ে বের হয়ে যায়। এটা আল্লাহ পাকের ইচ্ছা এবং এটা প্রকৃতির বিধান অনুযায়ী এটি হয়ে থাকে। আল্লাহ এইভাবেই অপরাধীকে পাকড়াও করান। না হলে এই যে যারা মানুষ হত্যা করে, এরা ধরা পড়ে কিভাবে? সমস্ত আলামত মুছে ফেলানোর পরেও আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের পুলিশ বাহিনী, এরা ধরে ফেলে না? এরা কিন্তু ধরে ফেলে। কারণ কি? যে এই কাজটা করে সে কোনো না কোনো আলামত রেখে যায়। তেমনি জামাত ইসলামের এই অভিযোগ একেবারে 16 কলায় পূর্ণ করে দিলেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। তিনি যে মন্তব্যটি করলেন চ্যানেল 1 এর সাথে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে, তিনি সেখানে কি বলেছেন আগে তার কথাটা শুনুন। নীতি বদলে দিয়েছে। হ্যাঁ, সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে যেটা নারী শক্তির একটা পার্ট, এখন সেই শক্তির একটা পার্ট, সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনৈতিক যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। এই যে তার কথাটা শুনলেন, পরিষ্কার কিন্তু এখানে তিনি বলছেন যে আমরা ওই অপশক্তিকে মেইন স্ট্রিমে আসতে দেই নাই, মেইন স্ট্রিম হতে দেই নাই। তাহলে জামাত আমির ওই যে ওখানে যে কথাটি বললেন খালেদ মহিউদ্দিনের কাছে, ফলে গেল না? খুব বেশি দিন কিন্তু না। জামাত আমির খালেদ মহিউদ্দিনের সাথে কথা বলেছিলেন সম্ভবত 13 কি 14 তারিখে বা 15-16 এরকম হবে, আর এইটা প্রকাশ হলো 2 তারিখে বা 3 তারিখে। তার মানে কি কয়েকদিনের ব্যবধানেই কিন্তু এটা আল্লাহ পাক ওনার মুখ দিয়ে বলিয়ে নিলেন। আমাদের সন্দেহ সেদিন থেকে শুরু হয়েছিল যেদিন মন্ত্রী পরিষদ এবং সংসদ সদস্যদের শপথ গ্রহণ হচ্ছিল জাতীয় সংসদ প্লাজায়। আপনারা নিশ্চয়ই অনেকেই ওই ভিডিওটা দেখেছেন। আমি আজকে আবার খোঁজার চেষ্টা করলাম, সরিয়ে ফেলেছে কিনা জানি না, যদি কেউ পেয়ে থাকেন তাহলে মন্তব্যে দিয়ে দিবেন। ওই দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে রেজওয়ানা হাসান দাঁড়িয়ে আছে, তার পাশ দিয়ে বিএনপির একজন নেতা যাচ্ছে। তাদের চোখে যখন চোখ পড়েছে, দুজনের যখন আই কন্ট্যাক্ট হয়েছে, তখন রেজওয়ানা হাসানের একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল,
একটা ইঙ্গিত ছিল ঠিক এইভাবে। ইয়ে, যখন মানুষ কোনো কিছু করে সফল হয়, তার পরিকল্পনা যখন বাস্তবায়ন হয়ে যায়, তখন কিন্তু মানুষ এইভাবে মানে উল্লাস করে, ইয়ে, ঠিক রেজওয়ানা হাসানকে আমরা এরকম একটি ভিডিও দেখেছি। ওই দিনই আমাদের সন্দেহ হয়েছিল যে তিনি কেন একজন উপদেষ্টা এরকম কেন করলেন। তার মানে কি তিনি কারোর সাথে কোনো দেন দরবার করে কোনো কিছু বাস্তবায়ন করেছে, কারোর সাথে কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দিয়েছে? ঠিক তার সেই বডি ল্যাঙ্গুয়েজ, তার সেই গেস্টার পোস্টার, এই আজকে যে ভিডিওটি বেশি ভাইরাল হলো, সেখানে পরিষ্কার হয়ে গেল। এটা হওয়া দরকার ছিল। এই সাক্ষাৎকারটা কিন্তু আরো 3 দিন আগে দিয়েছে। জামাত ইসলামের উচিত ছিল আরো আগে এই বিষয়টা সামনে আনা। কিন্তু জামাত ইসলামের কথা আর কি বলবো, তাদের কথা তো আর বলে শেষ করার নাই। এরা প্রতিটা ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রসুলকে দোহাই দিয়ে এরা বসে থাকে। অথচ আল্লাহর রসুলের হাদিস কি, উট আগে বানতে হবে তারপরে ভরসা করতে হবে। কিন্তু এরা প্রত্যেকটা বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর ছেড়ে দেয়। তো আল্লাহ এবং আল্লাহর রসুল তো স্বয়ং এখানে এসে কোনো কাজ করে দেবে না ভাই। এরা রাজনীতিতে এরা এখনো শিশু। বিরোধী দলের মাইরের চোটে সরকারি দল সবসময় তটস্থ থাকবে যে কোন পথ দিয়ে মারলো, কোন পথ দিয়ে মারলো। কিন্তু তারা তো একেবারে সুবোধ বালকের মতো, ভাজা মাছখানাও উল্টে খেতে জানে না, এরকম অবস্থা আর কি। যাই হোক, তারপরেও দেরিতে হলেও তারা একটা সংবাদ সম্মেলন করেছে এবং ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে রেজওয়ানা হাসান তিনি রাজ সাক্ষী। এখন আমার আলাপটা আর একটু ভিন্ন জায়গায় আমি করি। এটা তো গেল, তো ফাঁস হলোই, প্রমাণ হয়ে গেল। এখন রেজওয়ানা হাসান বিএনপিকে অত্যাধিক ভালোবাসতে গিয়ে, বিএনপির প্রতি অত্যাধিক দরদ দেখাতে গিয়ে, তাদের আস্থাভাজন হতে গিয়ে তিনি যে কথাটি বললেন, এটি কি এই সুবিধাটা কি জামাতকে এনে দিল নাকি বিএনপিকে বিপদে ফেললো? প্রশ্ন আসে না? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর দ্বারা বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো। কারণ একে তো বিরোধী দলের অভিযোগ যে নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে, অন্তত 53টা সিটে তাদেরকে স্পষ্ট। সাম্প্রতিক সময়ে দুইটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে। একটা দেখলাম যে হাসনাত আবদুল্লাহ তার বাচ্চা 5 বছরের ছেলে সন্তান তাকে শিখাচ্ছে মির্জা আব্বাস চাঁদাবাজ, বারবার বলাচ্ছে। পরে অবশ্য ক্ষমা চেয়েছে। ক্ষমা চাইলেও ঘটনাটা কিন্তু মুছে ফেলা সম্ভব না। এর থেকে একটা মানসিকতা বোঝা যায়। আর সার্জিস আলম সিলেটের শাহজালাল দরগা শরীফের ছাদে বা মাথায় উঠে দিল্লি না ঢাকা, এই ধরনের আজাদি না জেহাদি, এই ধরনের একটা মানে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে। আসলে দিনকে দিন যত দিন যাচ্ছে এত হতাশ হচ্ছে, এ বলার অপেক্ষা রাখে না। এরা ছিল আমাদের কাছে একটা মুক্তির দূত। যখন নাকি শেখ হাসিনার শাসনে অতিষ্ঠ, পতনের আর কোনো রাস্তা পাওয়া যাচ্ছিল না, উপরন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার পর সমস্ত সম্ভাবনা যখন শেষ হয়ে গেল, তখন এরা একটা সম্ভাবনা তৈরি করছিল। যেমন দ্রুত তারা একটা সম্ভাবনা আলো নিয়ে আসছে, মুক্তিও নিয়ে আসছে, আবার খুব দ্রুতই এটাকে একদম নিঃশেষ করে ফেলছে। নিজেদের ধন সম্পত্তি ক্ষমতা, এই ধরনের উচ্চাভিলাষী চিন্তা ভাবনা এবং একই সঙ্গে পুরো ডাইমেনশনটা চেঞ্জ করে একটা ইসলামিক লাইনের দিকে নিয়ে চলে গেল। ধর্মীয় লাইনে, যেটা খুব সস্তা। সাধারণ মানুষ যেটা বিজেপি করে, যে ধর্মের সুরসুরি দিয়ে খুব জনপ্রিয় হওয়া, ওরা চলে গেল ওই লাইনে। ইনকলাব জিন্দাবাদ, গোলামি না আজাদি, তারপরে দিল্লি না ঢাকা, এই সমস্ত কথাবার্তা এগুলি খুব পুরনো। শফিউল আলম প্রধান সে যে পরিমাণ ভারত বিরোধী কথাবার্তা বলতো একসময়, মনে আছে? এখনকার প্রজন্মের অনেকেরই মনে নেই। মানে পুরোটা জুড়ে থাকতো হচ্ছে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার। এমনকি বিএনপিও একসময় খুবই সোচ্চার ছিল। কিন্তু আলটিমেটলি এই ধরনের অন্ধ ভারত বিরোধিতা, এটা হচ্ছে খুব চটুল জিনিস, মানুষকে উদ্বুদ্ধ করা যায়। ভারত বিরোধিতা আর হচ্ছে ধর্মের সুরসুরি দিয়ে বহু বছর পর একটা ভিন্ন আঙ্গিকে এরা চলে গেল ওই লাইনে। অথচ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইটা কি ছিল? লড়াইটা ছিল গণতন্ত্র। গণতন্ত্র ফিরিয়ে আনা। কিভাবে ফিরিয়ে আনা? একটা নির্বাচনের মধ্য দিয়ে, সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাদেরকে ক্ষমতায় পাঠাবে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, রাষ্ট্র পরিচালনা। এই তো সিম্পল জিনিসটাকে একদল চলে এসে বললো যে সংস্কার করতে হবে। আরে কি ব্যাপার, কেন?
সংস্কার না হলে নাকি আবার হাসিনা শাসনে চলে যেতে হবে। হাসিনার শাসন তো, সে তো গণতন্ত্র মানে নাই বলেই তো, বিদ্যমান যে কাঠামোটা ছিল সেই কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বলেই তো সে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করল। তা আমরা তো ওই কাঠামোটা প্রতিষ্ঠা করতে চাই, আর ওরা চলে গেল তৌহিদি জনতা। হাই রে আল্লাহ, পুরো ইসলামিক লাইনে চলে গেল। সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ, গান বন্ধ, আবৃত্তি বন্ধ, বিভিন্ন নাটকের উপরে হামলা, ডেইলি স্টার, প্রথম আলোর উপর হামলা। এর মধ্যে চলে আসলো একটা হাদি ইস্যু, এসে অশালীন গালিগালাজ দিয়ে শাহবাগে চললো একটা মব কালচার, পুরো মবতন্ত্র, যার পুরো লেবাসটা জুড়ে হলো ধর্মীয় একটা উস্কানি, বিভক্ত। শেখ হাসিনা মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা দিয়ে একটা বিভক্ত, আর এরা ধর্মকে ব্যবহার করে যারা গণতন্ত্রের জন্য লড়াই করলো তাদেরকেও বলে দিল আওয়ামী দোসর। আবারও সেই বিভাজন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।